আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে অর্থনীতির দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পড়াবো হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থনীতির দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থায়ন ফিনান্স। আমি বলেছিলাম যে তোমাদের সাথে এই সপ্তাহে নতুন একটি চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের অধ্যায়ন বা ফিনান্স। অধ্যয়নের ধারণা প্রথমে আলোচনা করি যে কনসেপ্ট অফ ফিনান্স বলতে আসলে আমরা কি বুঝি। অর্থায়ন শব্দটির ইংরেজি ফিনান্স এবং ল্যাটিন শব্দ ফিনিস হতে এসেছে। অর্থায়ন শব্দটির ইংরেজি ফিনান্স শব্দ, আমি বানানটা বলছি যে FINANCE ফিনান্স, এবং ল্যাটিন শব্দ ফিনিস হতে এসেছে হচ্ছে ফিনান্স শব্দটি। তো ফিনিশ শব্দের অর্থ হলো অর্থ সংগ্রহ করা। ফিনিশ শব্দের অর্থ কি? অর্থ সংগ্রহ করা। সাধারণ অর্থে যে কোনো কাজ করার লক্ষ্যে অর্থ সংগ্রহ করা এবং এর যথাযথ ব্যবহারকে অর্থায়ন বলা হয়। যেমন ব্যক্তির নিজস্ব কার্যাবলী পরিচালনা, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ বা অলাভজনক প্রতিষ্ঠান যেমন স্থাপন, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা প্রভৃতি বিভিন্ন খাতে জনকল্যাণে প্রচুর অর্থ ব্যয় করতে হয় সরকারকে। তাই অর্থায়ন শব্দটি দ্বারা অর্থের সংস্থান, যোগান বা সংগ্রহকরণকে বোঝায়। এই যে অর্থের সংস্থান, যোগান বা সংগ্রহকরণ, একে আবার অর্থের তহবিল সংগ্রহ করাও বোঝায়। আমরা পরবর্তী আলোচনায় তহবিল কথাটি আসবে, তখন তোমরা আবার বুঝতে পারবে যে অর্থের সংস্থান, যোগান বা সংগ্রহকরণকে মূলত তহবিল বোঝাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি আবার একটু বলছি যে অর্থায়ন শব্দটি ইংরেজি ফিনান্স এবং ল্যাটিন শব্দ ফিনিশ হতে এসেছে। ফিনিশ শব্দের অর্থ হলো অর্থ সংগ্রহ করা। সাধারণ অর্থে যে কোনো কাজ করার লক্ষ্যে অর্থ সংগ্রহ করা এবং এর যথাযথ ব্যবহারকে অর্থায়ন বলা হয়। যেমন ব্যক্তির নিজস্ব কার্যাবলী পরিচালনা, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ বা অলাভজনক প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা প্রভৃতি বিভিন্ন খাতে জনকল্যাণে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাই অর্থায়ন শব্দটি দ্বারা অর্থের সংস্থান, যোগান বা সংগ্রহকরণকে বোঝায়। এবার আসি, আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে সাধারণ অর্থে বোঝায়। তাহলে আমরা জানি যে সাধারণ অর্থ যেহেতু আমি বলেছি, তার মানে এর আরও অর্থ রয়েছে। যেহেতু আমরা অর্থনীতি নিয়ে পড়ছি, অর্থাৎ অর্থনীতির ভাষায় এই ধারণাটিকে একটু ভিন্নভাবে আলোচনা করা হয়। অর্থনীতিতে যেহেতু দুটা পার্ট আছে, যে ব্যষ্টিক অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স, সেক্ষেত্রে অর্থায়ন সব ধারণাটিকে সংকীর্ণ বা ব্যষ্টিক বা মাইক্রো ইকোনমিক্সের অর্থে অর্থায়ন বলতে আমরা বুঝি যে কোনো ব্যবসায় বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, তহবিল সংগ্রহ এবং সম্পদের সর্বোৎকৃষ্ট ব্যবস্থাপনাকে বোঝায়। আমি আবার বলছি যে অর্থায়ন ধারণাটিকে সংকীর্ণ বা ব্যষ্টিক বা মাইক্রো ইকোনমিক্সের অর্থে অর্থায়ন বলতে কোনো ব্যবসায় বা আর্থিক প্রতিষ্ঠানে, এখানে অর্থ যেহেতু জড়িত, তাই কোনো ব্যবসায় বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, তহবিল সংগ্রহ ও সম্পদের সর্বোৎকৃষ্ট ব্যবস্থাপনাকে বোঝাচ্ছে। তারপরে আসি সামষ্টিক বা প্রসারিত অর্থে, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সের অর্থে অর্থায়নকে কি বোঝাচ্ছে। অর্থায়ন বলতে দেশের আভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সাথে সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে
সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে আর্থিক প্রতিষ্ঠানসমূহকে ফার্ম, মুদ্রা বাজার ও মূলধন বাজার তাদের কর্মকাণ্ড পরিচালনা করে তাকে বোঝায়। শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার জন্য আরও একবার বলছি যে অর্থায়ন ধারণাটিকে সামষ্টিক অর্থে বা প্রসারিত অর্থে ম্যাক্রো ইকোনমিক্সের ভাষায় অর্থায়ন বলতে দেশের আভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সাথে সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে আর্থিক প্রতিষ্ঠানসমূহকে ফার্ম, মুদ্রা বাজার ও মূলধন বাজার তাদের কর্মকাণ্ড পরিচালনা করে তাকে বোঝায়। অর্থাৎ বহির্বিশ্বে এবং আভ্যন্তরীণ যে আর্থিক লেনদেনগুলো হয় বা আর্থিক প্রতিষ্ঠানসমূহ ফার্ম, মুদ্রা বাজার ও মূলধন বাজার তাদের কর্মকাণ্ড পরিচালনা করে তাকে বোঝায়। এবার আসি যে এই যে সংজ্ঞাগুলো আমরা বিশ্লেষণ করলাম বা পর্যালোচনা করলাম তার ভিত্তিতে আমরা অর্থায়নের কতগুলো বৈশিষ্ট্য পেয়ে থাকি। এবার অর্থায়নের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে তহবিল গঠন এবং উক্ত তহবিলের সুষ্ঠু ও দক্ষ ব্যবহার নিশ্চিত করা। বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে তহবিল গঠন এবং উক্ত তহবিলের সুষ্ঠু ও দক্ষ ব্যবহার নিশ্চিত করা। তার মানে হচ্ছে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করতে হবে, তার থেকে তহবিল গঠন করতে হবে এবং সেই তহবিল কিভাবে রাষ্ট্রের কাজে, মানব কল্যাণের কাজে সুষ্ঠু এবং দক্ষভাবে ব্যবহার করা হয় তা নিশ্চিত করতে হবে। তারপরে আসি 2 নাম্বার, যে এই তহবিল মুদ্রা ও মূলধন বাজার হতে সংগৃহীত হবে। অর্থাৎ এই তহবিল মুদ্রা ও মূলধন বাজার হতে সংগৃহীত করতে হবে। তারপরে হচ্ছে 3 নাম্বার, পরিকল্পনার মাধ্যমে সংগৃহীত তহবিলের ব্যবহার দ্বারা সম্পদের সর্বোচ্চকরণের প্রচেষ্টা গ্রহণ করতে হবে। পরিকল্পনার মাধ্যমে সংগৃহীত তহবিলের ব্যবহার দ্বারা সম্পদের সর্বোচ্চকরণের প্রচেষ্টা গ্রহণ করতে হবে। পরিকল্পনার মাধ্যমে সংগৃহীত তহবিলের ব্যবহার দ্বারা যে সম্পদের সর্বোচ্চকরণের প্রচেষ্টা গ্রহণ করতে হবে, অর্থাৎ সর্বোচ্চকরণ বলতে এখানে যে যতটুকু সম্পদ রয়েছে আমার আমি বিনিয়োগ করব এবং যে উৎপাদনের কাজে লাগাবো সেই সম্পদটা যেন পুরোপুরি আমরা কাজে লাগাতে পারি এবং তার থেকে যেন আমাদের উৎপাদনটুকু আমাদের চাহিদা মতো যেন আমরা করতে পারি, সেই কথাটাই মূলত বোঝানো হচ্ছে। এবার আসি যে অর্থায়নের কার্যাবলী বা গুরুত্ব। অর্থায়নের কার্যাবলী বা গুরুত্ব ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারের আর্থিক গতিশীলতা বৃদ্ধিতে যে কোনো উদ্যোগ বাস্তবায়নের প্রয়োজনে অর্থের যথাযথ ব্যবহার করে। অর্থায়নের নিম্নোক্ত কার্যাবলী গুলোর ভূমিকা বা গুরুত্বগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমেই আসছি আর্থিক পরিকল্পনা। আর্থিক পরিকল্পনা বা ফিনান্সিয়াল প্ল্যান। আর্থিক পরিকল্পনাটা কি আসলে? যে কোনো কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ, সময়, তহবিলের সুষ্ঠু ব্যয় নির্ধারণ এবং এর সাথে জড়িত কার্যাবলীর বিচার বিশ্লেষণ ও পরিধি নির্ধারণে আর্থিক পরিকল্পনার গুরুত্ব রয়েছে এবং সরকারি বেসরকারি সকল ক্ষেত্রেই এটি প্রথমেই বিবেচনা করতে হবে। অর্থাৎ আমরা যে অর্থটা সংগ্রহ করব বা যে তহবিলটা আমরা সংগ্রহ করব সেটা আসলে কোন খাতে আমরা ব্যয় করব সেটার যে একটা পরিকল্পনা রয়েছে, অর্থাৎ এই অর্থের যে আর্থিক পরিকল্পনাটুকু রয়েছে সেটা সম্পর্কে প্রথমে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আমরা এটা কোন কাজে মূলত ব্যয় করব। তারপরে 2 নাম্বার হচ্ছে উৎস নির্বাচন, আইডেন্টিফিকেশন অফ সোর্সেস। অর্থাৎ উৎস নির্বাচন, যে আমরা কোন কোন উৎস থেকে মূলত
এই অর্থ সংগ্রহ করব বা তহবিল সংগ্রহ করব। তাহলে অর্থায়নের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো তহবিলের উৎস নির্বাচন। আর্থিক পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ কোন উৎস থেকে সুবিধাজনক শর্তে সংগ্রহ করা। শুধু অর্থ সংগ্রহই করলেই হবে না, যে ওখানে ওই জায়গা থেকে আমাকে কি পরিমাণ সুদ, বিভিন্ন ধরনের শর্ত থাকে যে অর্থ সংগ্রহের ক্ষেত্রে, বা সুদের ব্যাপারটা থাকে ওখানে, যে রিটার্নস অফ মানি, অর্থাৎ আমি যে টাকাটা গ্রহণ করব এবং টাকার বিপরীতে যখন আমি তাকে পে করতে যাব বা দিতে যাব, সেক্ষেত্রে আমি কতটুকু পরিমাণ অর্থ সেখানে বেশি দিচ্ছি বা বেশি দিব বা সুদ হিসাবে দিব, সেই ব্যাপারগুলো আসলে এখানে এসে যায়। অর্থাৎ অর্থ কোন উৎস থেকে সুবিধাজনক শর্তে সংগ্রহ করা যাবে, প্রাতিষ্ঠানিক আভ্যন্তরীণ উৎস নাকি বৈদেশিক বা অপ্রাতিষ্ঠানিক উৎস, এসবই আসলে নির্বাচন করতে হবে। তারপরে আসি যে তহবিল সংগ্রহ, প্রকিউরমেন্ট অফ ফান্ড, তহবিল সংগ্রহ। এখন এই তহবিলটা কিভাবে সংগ্রহ করব? তো যে অর্থনীতির অর্থায়নের দ্বিতীয় কাজ হলো নির্বাচিত উৎস হতে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে প্রাপ্ত ঋণ তহবিলের পরিমাণ, সুদের হার, পরিশোধ পদ্ধতি, সময় ব্যাপ্তি, সংরক্ষণ ব্যবস্থা ইত্যাদি বিষয়াবলী উল্লেখপূর্বক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কি করতে হবে, যে তহবিলটা সংগ্রহ করতে হবে, এবং এক্ষেত্রে জামানতের প্রয়োজন হলেও সেটা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমি যেই উৎস থেকে তহবিলটা সংগ্রহ করব, সেই উৎস থেকে যখন আমি তহবিলটা সংগ্রহ করব, তার বিপরীতে আমাকে কি পরিমাণ সময় দেওয়া হবে সেটা পরিশোধ করার জন্য, এবং সেখানে কোনো শর্ত রয়েছে কিনা, যে আমি যতটুকু অর্থ আমি নিয়েছি তার থেকে বেশি পরিমাণ অর্থ আমাকে একটা নির্দিষ্ট মেয়াদে দিতে হবে কিনা, সেটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তারপরে হচ্ছে এক্ষেত্রে চুক্তি করতে হবে, যার কাছ থেকে নিচ্ছি তাকে একটি চুক্তিপত্র করতে হবে, আমাদের দুজনের মধ্যেই আসলে একটা চুক্তিপত্র করতে হবে যে তহবিলটা সংগ্রহের ব্যাপারে। এবং সেক্ষেত্রে যে জামানতের ব্যাপার থাকে, অর্থাৎ অনেকে সম্পত্তি দিয়ে বা গহনাগাটি দিয়ে, তারপর হচ্ছে মূল্যবান দ্রব্যাদি দিয়ে কি করে, যে তহবিলের যে জামানত রয়েছে সেটা দিয়ে থাকে, সেটা জামানত হিসেবে গ্রহণ করে থাকে। তো সেক্ষেত্রে যদি তহবিল সংগ্রহের ক্ষেত্রে জামানতের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে জামানত হিসেবেও দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে সব কিছুই চুক্তির মাধ্যমে আসলে এটা নিশ্চিত করতে হবে। তারপরে হচ্ছে তহবিলের ব্যবহার, ইউজ অফ ফান্ড, তহবিলের ব্যবহার। এই যে আমি তহবিলটা সংগ্রহ করলাম, এখন এই তহবিলটা কিভাবে আসলে ব্যবহার করব, সেটা হচ্ছে অনেক বড় বিষয়। যে তহবিল সংগ্রহের পর অর্থায়নের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যবসায় বিনিয়োগ ঝুঁকি বিষয়টি স্মরণে রেখে উৎপাদন খরচ সর্বনিম্নকরণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করে মুনাফা সর্বাধিক করা। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে যে তহবিলটা যে আমি সংগ্রহ করলাম সেটাতে আমি বিনিয়োগ করব, এবং বিনিয়োগ করার ক্ষেত্রে যে ঝুঁকি রয়েছে, অর্থাৎ আমার লাভও হতে পারে, লসও হতে পারে, এই যে ঝুঁকিটা রয়েছে, এই শর্তটা মেনে নিয়েই মূলত আমাকে কি করতে হবে, যে আমাকে তহবিলের ব্যবহারটা করতে হবে। তারপরে হচ্ছে যে এবং খরচ সর্বনিম্ন করতে হবে। উৎপাদন ক্ষেত্রে আমরা চিন্তা করব যে আমাদের উৎপাদিত দ্রব্য সামগ্রীর গুণগত মান যেন সর্বোচ্চ হয়, এবং উৎপাদন যে খরচটা রয়েছে সেটা যেন আবার আমরা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে পারি, অর্থাৎ খরচ সর্বনিম্নকরণ করতে পারি, এবং তার থেকে সেটা বাজারে যখন আমরা সেল করব সেখান থেকে যেন আমরা মুনাফা সর্বাধিক করতে পারি, অর্থাৎ আমরা যে মুনাফা লাভ করব এটা বিক্রির পরে, সেটা যেন আমাদের খরচের থেকে বেশি হয়, অর্থাৎ মুনাফা যেন সর্বাধিক হয়, সে ব্যাপারেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে হচ্ছে যে তহবিলটা সংরক্ষণ, প্রোটেকশন অফ ফান্ড, তহবিল সংরক্ষণ, যে বিনিয়োগ প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি অনিশ্চয়তা মাথায় রেখে নিয়মিত নিরীক্ষা, তদারকি ও নিয়ন্ত্রণের মাধ্যমে বিনিয়োগ করা, তহবিল সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা করা।
প্রয়োজনীয় ব্যবস্থা করা। এক্ষেত্রে আমি বলছি যে তহবিল সংরক্ষণটা কিভাবে করতে হবে, যে বিনিয়োগ প্রকল্পে সম্ভাব্য ঝুঁকি ও অনিশ্চয়তা যে রয়েছে, সম্ভাব্য ঝুঁকি এবং অনিশ্চয়তা অর্থাৎ এক্ষেত্রে আমার লাভ হতে পারে বা লস হতে পারে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে কি করতে হবে, যে নিয়মিত নিরীক্ষা তদারকি, অর্থাৎ আমাকে সবসময় টেক কেয়ার করতে হবে যে আমি অর্থটা যে বিনিয়োগ করছি সেক্ষেত্রে সেটা প্রপারলি ইউজ হচ্ছে কিনা, সেক্ষেত্রে আমাকে এই যে তদারকি করতে হবে, তারপরে নিয়ন্ত্রণ করতে হবে, বিভিন্ন বিধিনিষেধ রয়েছে এক্ষেত্রে সেগুলো আমাকে সংরক্ষণ করতে হবে। সেভাবে আমরা এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, যে তহবিল সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। তারপরে আসি যে ফলাফল নির্ণয় বা মেজারমেন্ট অফ রেজাল্ট। এখন এই যে আমরা তহবিল সংগ্রহ করলাম, তহবিলটা সংরক্ষণ করলাম এবং তহবিল যে ব্যবহার করলাম, সেটার এখন একটা রেজাল্ট আমরা পেয়ে যাব বা ফলাফলটা আমরা নির্ণয় করব কিভাবে, যে বিনিয়োগ প্রকল্পের ধারাবাহিক মূল্যায়ন ও অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কাজ। বিনিয়োগ প্রকল্পের ধারাবাহিক মূল্যায়ন ও অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ আমি যে খাতে বিনিয়োগ করছি বা যে প্রকল্পে আমি বিনিয়োগটা করছি সেটা কি আমার জন্য লাভজনক হচ্ছে বা কতটুকু হচ্ছে, সেটা দিক নির্ণয় করাটাও একটি গুরুত্বপূর্ণ কাজ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিনিয়োগের মাধ্যমে প্রকল্প হতে কি পরিমাণ লাভ অর্জিত হচ্ছে এবং বর্তমানে আর্থিক অবস্থা কেমন, ক্ষতি হলে কিভাবে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়া হবে, এসব কিছু কি করতে হবে, আমাদের পর্যালোচনা করতে হবে। তা আমি আবার বলছি যে বিনিয়োগের মাধ্যমে প্রকল্প হতে কি পরিমাণ লাভ অর্জিত হলো, বর্তমান আর্থিক অবস্থা কেমন, ক্ষতি হলে কিভাবে সেটা পুষিয়ে নেওয়া হবে, এসব পর্যালোচনা আমাকে করতে হবে। তারপরে আসি যে সর্বশেষ মুনাফা নির্ণয়, অর্থাৎ আমি বিনিয়োগ করলাম, উৎপাদন করলাম এবং সেই উৎপাদিত ফসল এখন আমার বিক্রয় করার পালা, বিক্রয় করে আমার মুনাফা নির্ণয় করার পালা। তাহলে এখানে হচ্ছে প্রফিট ডিস্ট্রিবিউশন। নির্বাচিত প্রকল্পের বিনিয়োগের ফলে অর্জিত মুনাফার কত শতাংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হবে, কে কত মুনাফা পাবে, অবণ্ঠিত মুনাফা কিভাবে পুনঃবিনিয়োগ করা হবে, এসব নির্ধারণ করাও কিন্তু অর্থায়নের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ আমি যে নির্বাচিত প্রকল্পে যে আমি বিনিয়োগ করলাম, সেখানে আমি হয়তো ওই প্রকল্পে একা বিনিয়োগ করিনি, আমার সাথে আরও শেয়ার হোল্ডাররা রয়েছে, তারা যখন সেই মুনাফাটা অর্জিত হবে তখন সেই শেয়ার হোল্ডারদের মাঝেও কিন্তু আমাকে মুনাফাটা বন্টন করে দিতে হবে। অর্থাৎ আমি সেই মুনাফা তারা কী পরিমাণ পাবে বা অবণ্ঠিত মুনাফা, অর্থাৎ মুনাফা ডিস্ট্রিবিউশনের পর যে উদ্বৃত্ত অংশটুকু রয়েছে, উদ্বৃত্ত মুনাফাটুকু রয়েছে, সেই মুনাফাটা কিভাবে আবার পুনঃবিনিয়োগ করা হবে, সেটাও কিন্তু একটি বা এসব যে নির্ধারণ করা, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তো এই গেল হচ্ছে অর্থায়নের কার্যাবলী বা গুরুত্ব, আমরা যেটাকে আলোচনা করি না কেন। এছাড়া সংশ্লিষ্ট বিষয় বা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নগদ তহবিল, আর্থিক দলিলপত্র, ভাউচার ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ, প্রকল্পের ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কম খরচে কিভাবে সর্বাধিক উপযোগিতা সম্পন্ন পণ্য সেবা উৎপাদন, অর্থায়নের সাথে জড়িত সকল প্রকার সম্পত্তি সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা করা, বাজেট প্রণয়ন, হিসাব রক্ষণ, কর পরিকল্পনা, এগুলো যে নির্ণয় করা বা এগুলো যে পর্যালোচনা করা, এগুলো কিন্তু মুনাফা অর্থায়নের কার্যাবলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। তো শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা এ পর্যন্তই শেষ করছি। আর যারা আমার সাথে যুক্ত ছিলে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার ইনশাল্লাহ এর শ্রেণী বিভাগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমাদের সুস্থতা কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।